অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে সরকারি সাদত কলেজ তথা অর্থনীতি বিভাগ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টাতে নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ, সুস্থ আছো, নিরাপদে আছো, এমন প্রত্যাশা তোমাদের কাছ থেকে আমি অবশ্যই করি। তো গত ক্লাসে আমরা তোমাদের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ে বিনিয়োগ গুণক পড়েছিলাম। বিনিয়োগ গুণক কি, বিনিয়োগ গুণক কিভাবে পাওয়া যায় সেটা যথেষ্ট বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি। আজকে আমরা তোমাদেরকে বক্তৃতা 2-তে আমরা দেখব যে এই বিনিয়োগ গুণকের সাথে এমপিসি এর সম্পর্ক কী, বিনিয়োগ গুণকের সাথে এমপিসি এর সম্পর্ক কী সেটা প্রথমেই দেখব। তারপরে তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে আমি বলবো যে এই বিনিয়োগ গুণকের সাথে এমপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতা কী সম্পর্ক সেটা তোমরা একটু বাসায় দেখবে, এবং পরবর্তীতে আমরা দেখব যে এই বিনিয়োগ গুণক কীভাবে জাতীয় আয়কে বৃদ্ধি করে বা জাতীয় আয় এবং বিনিয়োগ গুণকের সম্প্রসারণ প্রক্রিয়াটা কী সেটা আমরা দেখব। তো আসি আমাদের প্রথম আলোচনায়। প্রথমে আমরা যাব হলো বিনিয়োগ গুণকের সাথে এমপিসি এর সম্পর্ক কী সেটা দেখার জন্য। আমরা জানি যে বিনিয়োগ গুণক হচ্ছে সেই অনুপাত, যে অনুপাতে আমরা দেখি যে জাতীয় আয়ের পরিবর্তন এবং বিনিয়োগের পরিবর্তন, বিনিয়োগ বা স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন, অর্থাৎ অতিরিক্ত এক একক স্বয়ংভূত পরিবর্তনের ফলে জাতীয় আয়ের কী পরিবর্তন হয় সেটাই হচ্ছে বিনিয়োগ গুণক। আমরা বিনিয়োগ গুণক গত ক্লাসের শেষ পর্যন্ত পেয়েছিলাম যেটা, সেটা হলো বিনিয়োগ গুণক কে সমান সমান 1/1 - বি, ছোট হাতের বি। এই বি হলো প্রান্তিক ভোগ প্রবণতা, এবং ওই ক্লাসে বলা হয়েছিল যে এই প্রান্তিক ভোগ প্রবণতার সাথে বিনিয়োগ গুণকের সম্পর্ক কি। এই প্রান্তিক ভোগ প্রবণতার সাথে বিনিয়োগ গুণকের সম্পর্ক হলো ধনাত্মক বা সরাসরি সম্পর্ক, অর্থাৎ এমপিসি বাড়লে বিনিয়োগ গুণকের মান বাড়ে। উল্টোভাবে বলা যায় এমপিসি এর মান কমলে বিনিয়োগ গুণকের মান কমে। আমরা আজকে একটু বোর্ডে দেখব যে গাণিতিকভাবে কিভাবে এটা আমরা প্রমাণ করতে পারি যে বিনিয়োগ গুণকের সাথে এমপিসি এর সম্পর্ক সরাসরি বা ধনাত্মক, এবং নিউমেরিক্যালি সংখ্যার দিক থেকেও কিভাবে এটা আমরা দেখতে পারি, সেই বিশ্লেষণ বা ব্যাখ্যায় আমরা বোর্ডে যাব। তো চলো শিক্ষার্থীরা একটু আমরা বোর্ডে যাই। আমাদের জানা আছে বিনিয়োগ গুণক k = 1/1 - বি, বি হচ্ছে এমপিসি। আমরা যদি এই বি প্রান্তিক ভূপ্রবণতার সাথে কে এর সম্পর্ক আমরা দেখতে চাই গাণিতিকভাবে, তাহলে আমাদের অবশ্যই এখানে অন্তর্কলনের সহযোগিতা নিতে হবে। আমরা যদি চূড়ান্তভাবে দেখি যে অন্তর্কলনের মানটা ধনাত্মক আসছে, তবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই এমপিসি বা বির সাথে বিনিয়োগ গুণকের সরাসরি বা ধনাত্মক সম্পর্ক। চলে যাই আমরা অন্তর্কলনে dk/db। এখানে আমরা দেখতে পাচ্ছি 1/1 - বি আছে। এটা কি ফর্মে আছে? এটা ভাগের ফর্মে আছে। তোমরা অন্তর্কলনের একটা রুল বা নিয়ম পড়েছ, সেটা হলো ভাগের নিয়ম। ভাগের নিয়মটা কি? উপরে আমরা 1টাকে ইউ যদি ধরি আর 1 - বিটাকে যদি ভি ধরি, তাহলে ভাগের রুলটা আছে এরকম: d/dx u/v = v, স্থির থাকবে du/dx - u × dv/dx, আর তাকে ভাগ দিতে হবে v² দিয়ে। তো চলো শিক্ষার্থীরা আমরা সেই নিয়মটা এখানে
প্রয়োগ করি। এখানে আমাদের ভিটা হচ্ছে 1 মাইনাস বি, সেটার স্কোয়ার আমরা নিচে নিলাম। উপরে প্রথমে এই ভিটা মানে 1 মাইনাস বিটা স্থির থাকবে। আচ্ছা, স্থির থাকলো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। তারপরে আমরা কি করব, ইউটাকে অন্তর্কলন করব বির সাপেক্ষে। তাহলে ডি বাই ডিবি, ইউটা কি 1, সেটাকে অন্তর্কলনের নিয়মে লিখলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। সূত্রের নিয়ম অনুযায়ী মাইনাস, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট আরেকটা শুরু হলো। এখানে প্রথমে ইউটা স্থির থাকবে, ইউ মানে কি 1, ইউ মানে 1, সেটার সাথে গুণন আকারে থাকবে কি ডিবি বাই ডিএক্স। আমাদের এখানে এক্স হলো বি আর ভি হলো 1 মাইনাস বি, 1 মাইনাস বি। তাহলে ডি বাই ডিবি হবে 1 মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এটাকে অন্তর্কলন করে যদি, তাহলে এটা স্থির থাকলো, স্থির মান 1কে অন্তর্কলন করলে 0 বা 0, এগুলো সব ঠিক থাকলো, 1 ঠিক থাকলো। এটাকে অন্তর্কলন করলে 1 হয়ে যায় 0 আর মাইনাস বিটা হয় মাইনাস 1। তো এইভাবে এই পোর্শনটা, এই অংশটা হয়ে যায় 0, এই মাইনাস এখানে থাকলো, আর ভিতরে 1 ইন্টু মাইনাস 1 তার গুণ করলে হয়ে যায় মাইনাস 1। এখন এই মাইনাস 1 আর এই মাইনাস 1-এ গুণ করে আসলো প্লাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার। যেহেতু এটা স্কোয়ার ফর্মে আছে, বর্গ, কোনো কিছু বর্গ কখনো ঋণাত্মক হয় না, 1 তো ধনাত্মক সংখ্যা, তাহলে দেখা যাচ্ছে এটা একটা পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা এই অন্তর্কলনের মানটা পেলাম কি ধনাত্মক মান। সেই ধনাত্মক মান আমাদের নির্দেশ করে যে এমপিসি এর সাথে কে এর সম্পর্ক ধনাত্মক। এমপিসি বাড়লে কে এর মান বাড়বে, আবার এমপিসির মান কমলে কে এর মান কমবে। তো এইভাবে আমরা গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আমাদের অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে থাকে যে প্রান্তিক প্রবণতার সাথে গুণকের সম্পর্ক কী। আমাদের কিন্তু প্রথমেই আমাদের এই গাণিতিকভাবে ব্যাখ্যাটা দিতে হবে, তারপরে সংখ্যা সময়ের উপর নির্ভর করে আমাদের দেখতে হবে যে আমরা নিউমেরিক্যালি বা সংখ্যাগতভাবে উদাহরণ দিতে পারি কিনা। এখানে দেখো দুইটা কলাম নেওয়া হয়েছে, একটা এমপিসি আর একটা হচ্ছে কে বা গুণক। এমপিসির মানগুলো 0.5, 0.7, 0.9 থেকে আস্তে আস্তে বাড়তেছে। বাড়ার ফলে কি হচ্ছে, এখানে দেখো এই 0.5 মানটা আমরা এমপিসি গুণকের মানের মধ্যে বসাই 1 বাই 1 মাইনাস 0.5, এটাকে করলে হয় 2। আবার যখন 0.7 বসাই সেখানে হয় 3.34, যখন 0.9 বসাই তখন হয়ে যায় 10। অর্থাৎ এমপিসি এর মান বাড়ছে, গুণকের মান আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ সংখ্যাগতভাবে আমরা দেখি যে এমপিসির মানের সাথে গুণকের মানের একটা সরাসরি বা ধনাত্মক সম্পর্ক। তো এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে দেখাতে পারি বা প্রমাণ করতে পারি যে এমপিসি এর মানের সাথে গুণকের মানের ধনাত্মক বা সরাসরি সম্পর্ক। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী। তো এই এমপিসি এবং গুণকের এর মানের সাথে তোমরা জানলে বুঝলে, এর সাথে তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে যেটা করবে সেটা হলো এমপিএস। তোমরা জানো যে এমপিসি প্লাস এমপিএস সমান সমান 1, এটা তোমরা অনেক আগে থেকে জানো। তো আমরা এখানে দেখলাম যে এমপিসি এবং গুণকের সাথে সরাসরি সম্পর্ক। তোমরা বাসায় দেখবে এমপিএস এর সাথে গুণকের কি সম্পর্ক, সেটা বাসায় দেখবে, দেখে গাণিতিকভাবে প্রমাণ করবে এবং শেষে দেখবে যে আমরা যেখানে এমপিসির সাপেক্ষে অন্তর্কলন করলাম সেখানে দেখবা যে তোমরা এমপিএস এর সাথে অন্তর্কলন করে মান আসবে তোমাদের ঋণাত্মক। তোমাদের মান আসবে কি ঋণাত্মক। সেই ঋণাত্মক মান থেকে তোমরা বুঝতে পারবে যে এমপিএস এর সাথে গুণকের সম্পর্ক বিপরীত। এমপিসির সাথে যেরকম সরাসরি, এমপিএস এর সাথে বিপরীত সম্পর্ক। আবার সংখ্যাগতভাবেও তোমরা এমপিএস এর মানটা বাড়িয়ে দেখবে যে গুণকের মানের সাথে এর একটা বিপরীত সম্পর্ক রয়েছে। তো এই কাজটুকু তোমরা বাড়িতে বাসায় তোমরা করবে। তো আমরা পরবর্তী আলোচনা চলে যাই যে এমপিসি এর সাথে
গুণকের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি কিভাবে হয়, জাতীয় আয় বৃদ্ধির প্রক্রিয়া কি। আমরা জানি যে প্রাথমিক অবস্থায় বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে। প্রাথমিক অবস্থায় যদি ধরি যে 100 টাকার বিনিয়োগ বাড়ে, তাহলে চূড়ান্তভাবে কিন্তু 100 টাকা জাতীয় আয় বাড়ে না, তার থেকে অনেক গুণ বেশি পরিমাণ জাতীয় আয় বাড়ে। সেটা কিভাবে? প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ 100 টাকা বাড়লে সেটা প্রথম ধাক্কায় 100 টাকা জাতীয় আয় বাড়ে। ওই 100 টাকা জাতীয় আয় বৃদ্ধির প্রেক্ষিতে গুণক প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় পরবর্তীতে ভোগ বাড়ে। এমপিসি মান যদি হয় 0.5, তাহলে দেখা যায় যে পরবর্তী পর্যায়ে জাতীয় আয় বাড়ে 50 টাকা, পরবর্তী সময়ে 50 টাকা, তার পরবর্তী সময়ে দেখা যায় 25 টাকা, তার পরবর্তী সময়ে দেখা যায় 12.5 টাকা, যদি এমপিসি এর মান 0.5 হয়। তো এইভাবে আস্তে আস্তে জাতীয় আয়টা বেড়ে চূড়ান্তভাবে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ যতটুকু বাড়লো, চূড়ান্ত পর্যায়ে জাতীয় আয় তার থেকে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায়। যে প্রক্রিয়াটা আমরা গুণকের সাথে জাতীয় আয় বৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পারি। প্রাথমিক পর্যায়ে আমরা যদি ডেল্টা আই এই বিনিয়োগ বৃদ্ধিটা ধরি প্রাথমিক পর্যায়ে, তাহলে সেটা একটা জাতীয় আয় বাড়াবে। পরবর্তী সময়ে এটার সাথে গুণক যোগ হয়ে যাবে বি ইন্টু ডেল্টা আই, এবং তার পরবর্তী সময়ে এটা বি স্কয়ার ডেল্টা আই। ঠিক আছে, যে এই বিনিয়োগ বৃদ্ধির সাথে এটা আস্তে আস্তে বি ইন্টু ডেল্টা আই, তার সাথে বি স্কয়ার ডেল্টা আই, তার সাথে আস্তে আস্তে যোগ হয়ে যায় বি টি মাইনাস 1 ইন্টু ডেল আই হবে প্রাথমিক পর্যায়ে। অর্থাৎ বিনিয়োগ যতটুকু বাড়বে জাতীয় আয় চূড়ান্তভাবে দেখা যাবে তার থেকে অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। টাইমটা যদি এরকম টি হয়, ছোট হাতে টি হয়। এখন এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি, ছোট হাতে বি দ্বারা গুণ করি, তাহলে 2 নম্বর সমীকরণটা দ্বারা এরকম বি গুণ করে। এখন এই 2 নং সমীকরণ থেকে যদি 1 নং সমীকরণ আমরা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে আমাদের ফর্মটা দ্বারা এরকম, এটা থেকে এটা বিয়োগ এই পাশে, আর এই পুরোটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের এটা থাকে চূড়ান্ত, কারণ এই ডেল্টা আই এই ইকুয়েশনে নেই, এটা থেকে যাবে, আর এইটাও ওইটার মধ্যে নেই, এটা থেকে যাবে, আর মাঝখানের গুলো বাদ চলে যাবে, যেহেতু বিয়োগ কাটাকাটি বা বাদ চলে যাবে। তাহলে আমাদের চূড়ান্তভাবে থাকবে কি ডেল্টা ওয়াই মাইনাস বি ডেল্টা ওয়াই সমান সমান ডেল্টা আই মাইনাস বিটি ডেল্টা আই। ডেল্টা ওয়াই কমন নিলে 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু ডেল্টা আই কমন নিলে 1 মাইনাস বিটি। এটা এই পাশ আড়াআড়ি করলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস বিটি বাই 1 মাইনাস বি ইন্টু ডেল্টা আই। এখন এই টাইমটাকে টিটাকে যদি আমরা ইনফিনিটি ধরি, টাইম টেন্স টু ইনফিনিটি, তাহলে বিটির মান টেন্স টু 0 হয়, 0 হয় বা 0 সমান হয়। তাহলে বিটি 0 যদি ধরি, তাহলে বিটি এখান থেকে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস বি ইন্টু ডেল্টা আই। তারপরের লাইনে আমরা ডেল্টা আই ইজ ইকুয়াল টু এই মানটা জানি 1 বাই 1 মাইনাস বি হলো কে বা বিনিয়োগ গুণক, তার সাথে গুণ হবে ডেল্টা আই। তো এইভাবে আমরা দেখছি যে জাতীয় আয়ের বৃদ্ধিটা হলো কি, জাতীয় আয়ের বৃদ্ধি হলো বিনিয়োগের বৃদ্ধি তার সাথে গুণক। এটা আমরা এখানে লিখেছি, জাতীয় আয় বৃদ্ধি হচ্ছে গুণক ইন্টু বিনিয়োগ বৃদ্ধি। এইভাবে সমীকরণগতভাবে গুণকের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির সম্প্রসারণ প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করতে পারি।
কি ব্যাখ্যা করতে পারি যে জাতীয় আয়ের বৃদ্ধিটা হচ্ছে যতটুকু বিনিয়োগ বৃদ্ধি হবে তার সাথে গুণকের মান গুণ করতে হবে। তো বিষয়টা আমরা একটু চিত্রে দেখি, গ্রাফে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস রেখা নেওয়া হয়েছে, যেটা 45 ডিগ্রি লাইন। এস রেখা সামগ্রিক যোগান রেখা। প্রাথমিক অবস্থায় এডি সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে সি প্লাস আই। তো ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে, ই বিন্দু অনুযায়ী জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে y1। এটা প্রাথমিক অবস্থা। এখন পরবর্তী অবস্থায় যদি বিনিয়োগ বাড়ানো হয় ডেল্টা আই পরিমাণ, তাহলে চাহিদা রেখা হয়ে যায়, সামগ্রিক চাহিদা রেখা হয়ে যায় এডি1 থেকে ডেল্টা এডি, এডি থেকে ডেল্টা এডি, অর্থাৎ এই চাহিদা রেখার থেকে এই চাহিদা রেখা হয়ে যায়। বিনিয়োগ বৃদ্ধি পায় কতটুকু? এফজি পরিমাণ। ভারসাম্য আসে কোথায়? এফ বিন্দুতে। এফ বিন্দুতে এস রেখা এবং ডেল্টা এডি রেখা পরস্পরকে ছেদ করে ভারসাম্য অর্জন করে। সামগ্রিক ভারসাম্য, এফ বিন্দু হলো ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দু অনুযায়ী জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে y2। তাহলে দেখা যাচ্ছে যে জাতীয় আয় বেড়েছে y1 y2, বিনিয়োগ বেড়েছে এফজি পরিমাণ। বিনিয়োগ বেড়েছে এফজি পরিমাণ, জাতীয় আয় বেড়েছে y1 y2। ওকে, আমরা গুণকের সূত্র অনুযায়ী জানি যে গুণক হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, অর্থাৎ জাতীয় আয়ের পরিবর্তন ভাগ বিনিয়োগের পরিবর্তন। জাতীয় আয়ের পরিবর্তন চিত্র অনুযায়ী কতটুকু? y1 y2, সরি, জাতীয় আয়ের পরিবর্তন হচ্ছে y1 y2 চূড়ান্তভাবে পাবো। তার আগে একটু বলি, জাতীয় আয়ের পরিবর্তন হচ্ছে EH, y1 y2 বা EH। আর বিনিয়োগের পরিবর্তন কতটুকু? FG, সেটা আমরা নিচে লিখেছি। তাহলে EH বাই FG, এটা হচ্ছে বিনিয়োগ গুণক K এর মান। এটা সমান আমরা লিখতে পারি EH সমান FH। কেননা এই 45 ডিগ্রি লাইনের কোনো ঢালটা কি? ই হতে এফ। 45 ডিগ্রি রেখার ঢাল ই হতে এফ এ যদি আমরা যাই, তাহলে এর ঢালটা সমান হবে, মানে পরিবর্তনটা সমান হবে। তাহলে পরিবর্তন যদি সমান হয়, তাহলে সেটা অনুযায়ী EH এবং FH সর্বদাই সমান হবে। সেই দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে EH সমান সমান FH। তাহলে চূড়ান্তভাবে আমরা বললাম FH ভাগ বা ডিভাইডেড বাই FG। ঠিক আছে, FH ভাগ FG। এখন আমরা এই সমীকরণটা অনুযায়ী দেখি যে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ বিনিয়োগ গুণক ইন্টু ডেল্টা আই। জাতীয় আয়ের বৃদ্ধি সমান সমান গুণক ইন্টু বিনিয়োগ বৃদ্ধি। এখানে যদি আমরা কে এর মান বসাই, এই কে এর মান FH বাই FG, আর ডেল্টা আই বিনিয়োগ বৃদ্ধি যেটা, সেটা হলো FG। FG যদি কাটা যায় বা বাদ করা যায়, তাহলে আমরা দেখব চূড়ান্তভাবে পাওয়া যায় হলো FH। যে FHটা আবার EH এর সমান, যে EHটা আবার y1 y2 এর সমান, অর্থাৎ FH EH y1 y2 পরস্পর সমান। এই y1 y2 কি? এটা হলো জাতীয় আয়ের বৃদ্ধি। এভাবে আমরা গুণক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি দেখতে পারি। বিষয়টা আমরা যদি একটু সংখ্যাগতভাবে উদাহরণ নিই, তাহলে আমরা যদি এরকম একটা পরিস্থিতি চিন্তা করি যে প্রাথমিক অবস্থায় বিনিয়োগ বৃদ্ধি 50 কোটি টাকা, এমপিসি এর মান যদি হয় 0.5, তাহলে আমরা জাতীয় আয় বৃদ্ধি কতটুকু পাবো সেটা আমরা এই সূত্রে যদি বসাই, তাহলে আমরা দেখব 1/1 মাইনাস এমপিসি ইন্টু ডেল্টা আই। এই সূত্রে যদি বসাই, তাহলে আমরা দেখব যে 1/1 মাইনাস 0.5 ইন্টু 50। এটাকে করলে চূড়ান্তভাবে আসে 100 কোটি টাকা। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ 50 কোটি টাকা হলে এবং এমপিসি এর মান যদি
5 আসে, সেই ক্ষেত্রে চূড়ান্তভাবে জাতীয় আয় বৃদ্ধি হয় 100 কোটি টাকা এর সমান। এভাবে আমরা গাণিতিকভাবে সমীকরণের সাহায্যে, চিত্রের সাহায্যে এবং সংখ্যাগত বিভিন্ন পদ্ধতিতে আমরা গুণকের সাথে জাতীয় আয় বৃদ্ধির সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছ, বুঝেছ। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে মন্তব্য করবে, আমি পরবর্তী ক্লাসে জবাব দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা বেশ ভালোভাবে রপ্ত করতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।